একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। তার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। প্রথমে আমি প্রফেসর আলী রিয়াজ সাহেবের এই প্রথম অংশের জবাবটা একটু প্রাইমারিলি দিয়ে নিই। আমরা সংস্কার কমিশনে লিখিতভাবে দলের পক্ষ থেকে যেই মতামতটা দিয়েছি, প্রথম দিকে আমাদের প্রস্তাব ছিল সংবিধান সংস্কার কমিশনের কাছে। 6টা কমিশনের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার পরে আমরা যখন দলীয়ভাবে আলোচনা করতে গিয়েছি, সেই আলোচনার প্রেক্ষিতে আপনি যেটা বলেছেন, আলোচনাতে অনেক কথাবার্তা হয়েছে এসছে, কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। সেই জায়গাতে আমরা ইন্টারপ্রিট করতে গিয়ে এই কথাগুলো বলেছিলাম যে আমাদের লিখিত মতামতের মানই হচ্ছে 31 দফাতে আমরা যেটা উল্লেখ করেছি, লিখিত প্রস্তাবে যেটা উল্লেখ করেছি এবং আলোচনার সময় যেটা উল্লেখ করেছি, সেটা সেম। দ্যাট মিনস নট মোর দেন 2 consecutive টার্মস। মেয়াদ এর বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না। সেটার ইন্টারপ্রিটেশনটা এটা দাঁড়ায় যে 2 মেয়াদ একাধিক ক্রমে থাকতে পারবেন, এরপরে গ্যাপ থাকতে হবে। তারপরের ব্যাখ্যাতে আমি এখন আর যাব না, সেটা আলোচনার বিষয় আছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে, আপনারা এখানে যেটা বলেছেন যে পরপর 3 বার থাকতে পারবে না, সেটা তো সিম্পল, এটা তো আর ইন্টারপ্রিট করার কিছুই নেই। পরপর 2 বারের বেশি থাকতে পারবেন না, অর্থাৎ পরপর 3 বার থাকতে পারবেন না, তারপরে গ্যাপ থাকবে, এরপরে অপশন থাকবে, সেটার ইন্টারপ্রিটেশন এটা। এখন আপনারা যে সমস্ত আলোচনা এখানে এসেছেন, আলোচনা উত্থাপিত প্রস্তাব বলে একটা প্রস্তাব এখানে আমি দেখছি, বিগত দিনের আলোচনাতেও আপনি বলেছিলেন যে একই ব্যক্তি সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, তবে তিনি একাধিক ক্রমে 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। এটা আলোচনায় উত্থাপিত প্রস্তাব হিসেবে আপনি লিখেছেন। এগুলো আলোচনা অনেক হয়েছে, কোন রকমের কোনো সিদ্ধান্ত আসা যায়নি। এবং দ্বিতীয় লাইনে আপনি লিখছেন এখানে আপনারা একই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না, সেটা বিধান করা। এগুলো নিয়ে আমরা আমাদের অবস্থান বহুবার বলেছি, প্রেসে বলেছি, আপনাদের সাথেও বলেছি। এই যে দ্বিতীয় অংশটা আমি বলি, যেহেতু এটা প্যাকেজ হিসেবে আলোচনা করছি, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই সাথে থাকতে কোনো বাধা নেই, যেহেতু গণতন্ত্রের সূতিকাগার যেখানে ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্ট এখনো চলছে, আগে থেকেই চলছে, সেখানে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে কোনো বাধা নেই। তবে পৃথিবীর বিভিন্ন দেশে পার্লামেন্টারি প্র্যাকটিসে দলীয় প্রধানকেই প্রধানমন্ত্রী করা হয়েছে, সবসময় তা নয়, ব্যতিক্রমে হয়েছে, সেটা হওয়া যায়। কিন্তু আমরা এখানে বলেছি একটা পার্টির রাইট, একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং একজন ব্যক্তির ডেমোক্রেটিক রাইট খর্ব করা ঠিক হবে না, অপশনটা ওপেন রাখতে হবে। শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার তা কি অপরাধ? দলীয় প্রধান হওয়ার কারণেই সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেটা হওয়া ঠিক নয়, যাতে ডেমোক্রেটিক প্র্যাকটিস হতে পারে না। আর দ্বিতীয় হচ্ছে, আমরা কেন ধরে নিচ্ছি যে দলীয় প্রধানকেই পার্লামেন্টারি পার্টি যারা মেজরিটি হবে তারা প্রধানমন্ত্রী করবেন, নাও তো করতে পারেন, বাট অপশনটা থাকা ঠিক, অপশনটা খোলা রাখা ঠিক হবে। তার জন্য আমি একটু ইন্টারাপ্ট করি। জি, ইউ আর অলওয়েজ অ্যালাউড। থ্যাংক ইউ। আমরা ওই আলোচনাটা এখন যাচ্ছি না, ওইটাকে সেপারেট। আমরা যদি টার্ম লিমিটের আলোচনাটা শেষ করতে পারি, এটা যদি আলাদাভাবে যখন আমরা আলোচনা করব যে 3টা পজিশনে থাকা না থাকার প্রশ্ন, যদি সেটা এক ধরনের এগ্রিমেন্ট হয়, সেটা হবে অথবা হবে না, এটা হতে পারে, বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে, কমিউনিকেশন কম্বিনেশন, ওখানে আমরা যাচ্ছি না। এখন আমরা প্রিসাইসলি টার্ম লিমিটের প্রশ্নটাকে এইখানেই রিয়াজ ভাই আমার আপত্তিটা, আমরা যদি একটা প্যাকেজ হিসেবে আলোচনা না করি, পিস বিল হিসাবে একবার আলোচনা করি প্রধানমন্ত্রীর মেয়াদ, আরেকবার আলোচনা করি যদি প্রেসিডেন্টের ক্ষমতা, আরেকবার আলোচনা করি এনসিসির গঠন, আরেকবার আলোচনা করি সিনেটের মানে আপার হাউসের গঠন, তাহলে পরে এই পিসমিল আলোচনাতে সলিউশন আসবে না। এই জিনিসগুলো সবই রিলেটেড। আপনি সিনেটকে কি ক্ষমতা দিবেন, সিনেটের মনোনয়ন বা নির্বাচন পদ্ধতি কি হবে, কত সদস্য হবে, সেটা না হয় একটা ফ্লেক্সিবল আলোচনা। তারপরে আপনি প্রেসিডেন্টকে কি কি ক্ষমতা দিবেন এবং
এটা লেজিসলেচারের কাছে প্রধানমন্ত্রীর কি কি ক্ষমতা আপনারা লিমিট করবেন এবং এনসিসি কে আপনি বডি হিসাবে রিকগনিশন করবেন কিনা, এগুলো সবকিছু তো প্রধানমন্ত্রীর মেয়াদ এবং ক্ষমতা এগুলোর সাথে সম্পর্কিত। তো সুতরাং পিসফুল হিসাবে আলোচনা করতে গেলে শুধুমাত্র আপনি প্রধানমন্ত্রীর লিমিট করবেন, হাত পা বাঁধবেন বা ক্ষমতা কমিয়ে দিবেন, এনসিসির ক্ষমতা বৃদ্ধি করে দেবেন, তাহলে পরে এক্সিকিউটিভের ফাংশনটা নিয়ন্ত্রিত হবে এবং প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিবেন। আবার আপার হাউসকে আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য ক্ষমতা দিবেন, আবার বলবেন যে এটা পিআর পদ্ধতিতে আপার হাউস সিলেকশন হতে হবে, জেনারেল বিলই পাস হবে না তাহলে আপার হাউসে। ওইসব পাস করার কোনো বিধান আমরা রাখিনি, ফেরত দেওয়ার বিধান রাখছি, মতামতের বিধান রেখেছি। তো এইগুলো যদি সব একসাথে আলোচনা না আসে প্যাকেজ হিসাবে, তাহলে পরে পিসফুল হিসাবে কোনো সমাধান তো আসতে আমার মনে হয় যে পারবেন না। তো সুতরাং জিনিসগুলো একসাথে প্যাকেজ করলে ভালো। আমি এখানে কনস্টিটিউশন ডিল করতে এসেছি, এখানে রাষ্ট্রীয় ব্যাপার, আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের ব্যাপার। এখানে কোনো ব্যক্তির অথবা কোনো পার্টির কোনো আদর্শের স্টাবলিশমেন্ট করার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসিনি। তো যদি তাই হই, আমরা তো আলোচনায় এসেছি, আমরা প্রস্তাব দিয়েছি, সিস্টেম আমরা পরিবর্তন চাই। আমরা প্রধানমন্ত্রীর যাতে একটা একনায়ক না হয়ে উঠতে পারে, সংসদীয় ভাবে যাতে কোনো একনায়ক তন্ত্রের উৎপত্তি না হয়, সেটা আমরা চাই বলেই তো এই আলোচনা করছি এবং লিমিট করছি। আগে তো এই আলোচনা তখনই ছিল না, এবং আগে ছিল যে প্রধানমন্ত্রী একই ব্যক্তি যতবার খুশি হতে পারবেন, সেটা তো আমরা নাই। আমরা একটা সংস্কারের মধ্যে আসছি। সুতরাং প্রধানমন্ত্রীকেই শুধু সবকিছুতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, বাকি সব অর্গানগুলোকে দিয়ে, প্রেসিডেন্টকে দিয়ে, এনসিসি কে দিয়ে, আপার হাউসকে দিয়ে, তাহলে প্রধানমন্ত্রী হিসাবে তার ফাংশন এত বেশি লিমিট করা হলে তো রাষ্ট্র পরিচালনা কোনো ভারসাম্য হলো না। আপনি কোনো একটা অর্গানকে দুর্বল করে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবেন না। সব এক্সিকিউটিভ, লেজিসলেটর এবং জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিতে হবে। অবশ্যই ডেমোক্রেসিকে সেফগার্ড করার জন্য এটা রক্ষা কবচ হিসেবে কোনো অর্গান কাজ করবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন কাজ করবে, সেগুলো আমরা স্ট্রেনথেন করি। কিন্তু এখানে আমরা উদ্দেশ্য যেটা দেখছি, শুধুমাত্র প্রধানমন্ত্রীকে এখানে কেন যেন একিউজ করা হচ্ছে যে এটাই এভাবে করতে হবে। তো আমার মনে হয় যে প্যাকেজ হিসাবে আমরা একটা আলোচনায় যাই, এখানে আমরা কারো কোনো দলের আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা না করি, আমরা রাষ্ট্রকে প্রাধান্য দিই, এবং রাষ্ট্রকে প্রাধান্য দিতে গেলে ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে কোনটা করলে ভালো হয় সেটা করি। আমাদের এখানে অনেকেই পার্লামেন্টে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, আমি দেখতে পাচ্ছি। আপনারা ইন প্র্যাকটিস যারা পার্লামেন্টে কাজ করেছেন, তারা তো জানেন যে কিভাবে লেজিসলেচারকে ফাংশন করতে দিতে হবে, এক্সিকিউটিভকে ফাংশন করতে দিতে হবে। এখন যদি থিওরিটিক্যালি আমরা মনে করি একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব।